আচ্ছা, একটা ব্যাপার কল্পনা করা যাক। ধরুন একটা চমৎকার শিল্পকর্ম, একদম নিখুঁত একটা ল্যান্ডস্কেপ পেন্টিং। বেশ সুন্দর একটা দৃশ্য। হ্যাঁ, সবুজ প্রান্তর, নীল আকাশ, শালিক পাখির ঝাঁক, সব মিলিয়ে অসাধারণ একটা ক্যানভাস। এবার ভাবা যাক কেউ হঠাৎ করে সেই ক্যানভাসের ঠিক মাঝখানে, মানে একদম মাঝ বরাবর এক বালতি কালো আলকাতরা আর পোড়া ইটের টুকরো ছুঁড়ে মারল। ঠিক কেমন অনুভূতি হবে তখন? বাপরে, ভীষণ ধাক্কা লাগবে মনের ভেতর। একটা স্নিগ্ধ সুন্দর জিনিসের এমন আকস্মিক ধ্বংসস্তূপে পরিণত হওয়াটা মেনে নেওয়া, মানে যে কোনো সংবেদনশীল মানুষের জন্যই তো বেশ কঠিন। একদম তাই। চোখের সামনে যেন একটা বিরাট বিপর্যয় ঘটে গেল, ঠিক সেরকমই একটা দম বন্ধ করা অনুভূতি হবে। ঠিক এই দম বন্ধ করা অনুভূতি আর ধাক্কাটা দিয়েই আজকের আমাদের এই বিশেষ ডিপ ডাইভ বা সাহিত্য বিশ্লেষণ শুরু হচ্ছে। আজ আমরা ডুব দেব প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা অত্যন্ত গভীর একটা গল্পে। হ্যাঁ, শাবলতলার মাঠ। ঠিক, আমাদের আজকের মূল লক্ষ্য হলো এই গল্পটাকে সহজ ভাষায় বিশ্লেষণ করা। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য এটি একটি অডিও গাইড হিসেবে কাজ করবে। মানে গল্পের প্লট, চরিত্র আর এর ভেতরের অন্তর্নিহিত অর্থগুলো যাতে পরিষ্কার হয়ে যায়, যাতে পরীক্ষার সময় উত্তর লিখতে কোনো অসুবিধাই না হয়, তাই তো? একদম। আমাদের হাতে রয়েছে গল্পের মূল পাঠ্য আর লেখকের জীবনীর নানা দিক। তো এই চমৎকার যাত্রাটা শুরু করা যাক। অবশ্যই। তো এই গল্পটাকে ওপর থেকে দেখলে যে কারো মনে হতে পারে এটি বোধহয় নিছকই একজন মানুষের স্মৃতিকথা, হারিয়ে যাওয়া ছোটবেলার একটা মাঠের গল্প। প্রথম দেখায় সেরকমই লাগে। কিন্তু গল্পের পড়তে পড়তে ধূপ দিলে বোঝা যায় এটি আসলে প্রকৃতি আর আধুনিকতার যে চিরন্তন দ্বন্দ্ব, তার একটা নিখুঁত দলিল। মানুষের যান্ত্রিক আগ্রাসনে কিভাবে নিসর্গ চিরকালের মতো হারিয়ে যাচ্ছে, এটা তারই এক করুণ আখ্যান। আর ঠিক এই জায়গাটাই লেখকের মুন্সিয়ানাটা সবচেয়ে বেশি ফুটে উঠেছে। মানে গল্পটা কিন্তু চিরাচরিত নিয়মে কোনো সুন্দর নস্টালজিক অতীত দিয়ে শুরু হচ্ছে না। না, একদমই না। কথক, মানে যিনি গল্পটা বর্ণনা করছেন, তিনি প্রায় 25-30 বছর পর তার পিসিমার গ্রামের কাছে সেই বিখ্যাত শাবলতলার মাঠে ফিরে এসেছেন। কিন্তু সেখানে পৌঁছেই তার চক্ষু চড়ক গাছ। মাঠ বলে আর কিচ্ছু অবশিষ্ট নেই সেখানে। উধাও, মানে একেবারে নিশ্চিহ্ন। সেখানে এখন দিগন্ত জুড়ে বসেছে মস্ত বড় এক কলকারখানা। সেই নরম ঘাসে ঢাকা মাঠের বুক ছিঁড়ে চলে গেছে বড় বড় লোহার রেল লাইন। ভাবতেই কেমন একটা দম বন্ধ লাগে, তাই না? হ্যাঁ, চারিদিকে শুধু ইঞ্জিনিয়ার আর ওভারসিয়ার্সদের ব্যস্ত ভিড়, পাঞ্জাবি কন্ট্রাক্টরদের মোটর গাড়ির হর্ন, আর ইট কাঠ লোহা বোঝাই লরির চাকায় ওড়া ধুলোয় আকাশ বাতাস একদম ঢাকা। আর সবচেয়ে ভয়ানক ব্যাপারটা হলো, এই তথাকথিত উন্নয়নের স্বার্থে বাজিতপুর, মনসাতাহার মতো আস্ত কয়েকটা গ্রামকে মানচিত্র থেকে চিরতরে মুছে ফেলা হয়েছে। ঠিক বলেছেন। এখন আমার একটা খাটকা লাগছে এখানে। মানে লেখক কেন গল্পটা তার সুন্দর শৈশবের বর্ণনা দিয়ে শুরু না করে এই রুক্ষ, যান্ত্রিক আর প্রায় বিভৎস ধ্বংসযজ্ঞ দিয়ে শুরু করলেন? খুব ভালো একটা প্রশ্ন, এবং শিক্ষার্থীদের জন্য পরীক্ষার দৃষ্টিকোণ থেকে এই পয়েন্টটা ভীষণ গুরুত্বপূর্ণ। এই আখ্যান কৌশলটাই কিন্তু গল্পের মূল সুরটা বেঁধে দেয়। আচ্ছা, কিভাবে? লেখক শুরুতেই পাঠকের মনে একটা তীব্র কন্ট্রাস্ট বা বৈপরীত্য তৈরি করতে চেয়েছেন। মনস্তাত্ত্বিক দিক থেকে দেখলে বর্তমানের এই ইট, পাথর, ধুলো আর যান্ত্রিকতার রুক্ষ রূপটা যখন আমরা প্রথমে হজম করি, তখন অতীতের স্মৃতিটা আরও মধুর লাগে। একদম ঠিক। অতীতের সেই স্নিগ্ধ সুন্দর স্মৃতির মাধুর্যটা আমাদের কাছে অনেক বেশি কাঙ্ক্ষিত হয়ে ধরা দেয়। এই ধুলোমাখা ধ্বংসস্তূপের মাঝখানে দাঁড়িয়েই কথকের মনে পড়ে যায় তার 11 বছর বয়সের একটি রোদেলা দুপুরের কথা। আর মনে পড়ে তার সেই অদ্ভুত শিক্ষক উমাচরণ মাস্টারের কথা। মানে এই আকস্মিক ফ্ল্যাশব্যাক টেকনিকটা গল্পের ট্র্যাজেডিকে বহুগুণ বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই ধ্বংসযজ্ঞটা আসলে একটা ফ্রেম, যার ভেতর দিয়ে আমরা অতীতকে দেখব। তাহলে এবার সেই অতীতেই ফিরে যাওয়া যাক। আর এই অতীত বর্ণনায় সবচেয়ে আকর্ষণীয় আর রহস্যময় যে চরিত্রটি উঠে আসে তা হলো উমাচরণ মাস্টার। মানুষটার চেহারার বর্ণনা শুনলে চোখের সামনে 19 শতকের শেষ বা 20 শতকের শুরুর দিকের বাংলার একটা নিখুঁত ছবি ভেসে ওঠে। উনার ওই বাসস্থানের বর্ণনাটাও তো দারুণ। হ্যাঁ, রায় জমিদারদের ভাঙা কার্নিসে পায়রার বাসাওয়ালা একটা স্যাঁতস্যাঁতে পুরনো বৈঠকখানা, আর তার একপাশেই মাস্টারমশাইয়ের বাসা। দেওয়ালে ঝুলছে একটা আধময়লা ধুতি, তক্তপোষের নিচে একজোড়া কাঠের খড়ম।
আর তার হাতে সেই বিখ্যাত তেলে জলে পাকানো বেত। ঠিক, দেখলেই বোঝা যায় তিনি অত্যন্ত কড়া, রাশভারী আর শুষ্ক একজন হেডমাস্টার ছিলেন। বাইরে থেকে দেখলে তিনি সেই সময়ের ওই টিপিক্যাল কড়া গ্রামের মাস্টার মশাই, যার হাতে সবসময় বেত থাকে, যাকে ছাত্ররা জমের মতো ভয় পায়। আর যার জীবনের একমাত্র লক্ষ্য হলো ছাত্রদের পিটিয়ে পড়া মুখস্থ করানো, তাই তো? হ্যাঁ, কিন্তু এই একরোখা চরিত্রের ভেতরেই লেখক একটা অবিশ্বাস্য বৈপরীত্য লুকিয়ে রেখেছেন। আর সেই বৈপরীত্যটায় একদিক থেকে যেমন বিস্ময়কর, অন্যদিক থেকে দারুণ মজার। মানে এত কড়া একজন মানুষ যার ভয় ছাত্ররা তটস্থ থাকে, তিনি নাকি আবার গোপনে বই লিখতেন। হ্যাঁ, আর কি বই সেটা মনে আছে তো? কোনো জ্যামিতি বা ব্যাকরণ নয়, রীতিমতো প্রহসন বা কমেডি নাটক। বইয়ের নামটা শুনলে যে কারো হাসি পাবে, আক্কেল গুরুম। নামটা সত্যি খুব অদ্ভুত আর মজার। তিনি আবার নিজেকে সেই আমলের বিখ্যাত নাট্যকার গিরিশ ঘোষের সমকক্ষ বলে মনে করতেন। কথক যখন মাত্র 7 আনা পয়সা জমিয়ে মাস্টারমশায়ের কাছ থেকে সেই আক্কেল গুরুম বইটা কিনেছিলেন, তখন তো তার পিসিমার রেগে আগুন। বাবরে, সে কি রাগ! পিসিমা তো মাস্টারমশাইকে সোজা পোড়ামুখ বলে গালমন্দ করেছিলেন। পিসিমার মতে ছাত্রদের এই সব আজে বাজে জিনিস গেলাচ্ছেন ওই মাস্টার। আসলে এই জায়গাটা শুধু মজার নয়, তৎকালীন সমাজ ব্যবস্থার একটা চমৎকার প্রতিচ্ছবিও বটে। এই আক্কেল গুরুম বইয়ের অনুষঙ্গটা উমাচরণ মাস্টারের চরিত্রের একটা গভীর করুণ দিকের ইঙ্গিত দেয়। মানে বাইরের কাঠিন্যের পেছনে শিল্পী সত্তাটা। একদম। বাইরে থেকে তিনি যতই কড়া আর নিরস হন না কেন, ভেতরে তার একটা প্রবল সুপ্ত শিল্পী মন চেন। তিনি সাহিত্য ভালোবাসতেন, জীবনে নিজের একটা সৃষ্টি রেখে যেতে চাইতেন। কিন্তু সমাজ তো সেটা মানতে চাইতো না। ঠিক, তৎকালীন সমাজে একজন সামান্য দরিদ্র গ্রাম্য শিক্ষকের কাছে সমাজ কি প্রত্যাশা করত? শুধু শাসন আর গদবাঁধা বিদ্যাদান। সেখানে শিল্পের কোনো জায়গা ছিল না। হ্যাঁ, পিসিমার প্রতিক্রিয়া থেকেই সেটা পরিষ্কার। হয়তো তার লেখা খুব একটা উন্নত মানের ছিল না, পিসিমার মতো সাধারণ মানুষ সেটাকে বাজে বই বলে উড়িয়ে দিয়েছিলেন। কিন্তু মাস্টারমশাইয়ের ওই সৃষ্টির তাগিদটা ছিল 100 ভাগ খাঁটি। এই সৃষ্টির তাগিদ যে কতটা খাঁটি ছিল তার সবচেয়ে বড় প্রমাণ তো কথক আর তার বন্ধু শত নিজেদের চোখেই দেখেছিল। ওই চালতে বাগানের দৃশ্যটা, তাই তো? হ্যাঁ, একদিন তারা লুকিয়ে দেখেছিল চালতে বাগানের সেই অন্ধকার স্যাঁতস্যাঁতে ছায়ায় মাস্টারমশাই একটা ছেঁড়া মাদুর পেতে বসে আছেন, আপন মনে বিড়বিড় করছেন, কখনো হাসছেন, আর ছেঁড়া কাগজের ওপর এক মনে কি যেন লিখছেন। সেতু তো সে দৃশ্য দেখে অবাক হয়ে বলেই ফেলেছিল, দেখলি কবি মানুষ। এই কবি মানুষ শব্দটাই কিন্তু পুরো চরিত্রের চাবিকাঠি। পরীক্ষার জন্য চরিত্র বিশ্লেষণ এলে এই দ্বৈত সত্তার ব্যাপারটা খুব ভালোভাবে বুঝিয়ে লিখতে হবে। একদম। বাইরে তিনি এক কঠোর, শুষ্ক, দারিদ্র্যে পিষ্ঠ শিক্ষক, আর ভেতরে এক সংবেদনশীল আপন ভোলা কবি। সমাজের চোখে, পিসিমার চোখে তিনি হয়তো একজন সামান্য ব্যর্থ মানুষ, কিন্তু নিজের ওই ছেঁড়া মাদুরে বসে শিল্পের সান্নিধ্যে তিনি একজন সম্পূর্ণ স্রষ্টা। ঠিক বলেছেন। এই লুকিয়ে থাকা শিল্পী সত্তার ব্যাপারটা সত্যিই ভাবায়। কিন্তু একজন সত্যিকারের শিল্পীর তো আর সবসময় চালতে বাগানের অন্ধকারে লুকিয়ে থাকলে চলে না, তার একটা বড় ক্যানভাস চাই। আর সেই ক্যানভাসটাই আমরা পাই গল্পের টার্নিং পয়েন্টে এসে। হ্যাঁ, বছরখানেক কেটে গেছে। 4 জন ছাত্র কথক, কানাই, সতু আর শারদা তারা উমাচরণ মাস্টারের সঙ্গে রানাঘাটে উচ্চ প্রাইমারি পরীক্ষা দিতে যাচ্ছে। সময়টা ভর দুপুর, আর তারা হেঁটে পার হচ্ছে সেই দিগন্ত বিস্তৃত শাবলতলার মাঠ। এখানে কথকের মনের ভেতর যে তোলপাটটা চলছিল সেটা খেয়াল করার মতো। খুব অদ্ভুত একটা অনুভূতি। একদিকে পরীক্ষার ভয়, আরেকদিকে প্রকৃতির টান। হ্যাঁ, অদ্ভুত মনে হলেও সেই সময়ের ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে দেখলে এটা খুব স্বাভাবিক। একদিকে একটা অচেনা কাঠামোগত ভয় তাকে তাড়া করে বেড়াচ্ছে, অন্যদিকে প্রকৃতির আদিম বিশালতা তাকে নিজের দিকে টানছে। ইন্সপেক্টরের ভয়ে মহকুমার হাকিমের সামনে হাজির হওয়ার আতঙ্ক। লেখক এখানে একটা দারুণ উপমা ব্যবহার করেছেন, যা শুনলে সেই ভীতিপ্রদ শিক্ষা ব্যবস্থার রূপটা পরিষ্কার হয়ে যায়। ওই নবমীর পাঠার উপমাটা। হ্যাঁ, হাকিমের সামনে যাওয়াটাকে তিনি বলেছেন নবমীর পাঠার মতো কাঁপতে কাঁপতে ঢুকতে হবে। মানে বলির আগে পাঠা যেমন অসহায়ভাবে কাঁপে, পরীক্ষার ভয়ে, শাসনতন্ত্রের ভয়ে ছাত্রদেরও ঠিক সেই দশা। একদম তাই। কিন্তু এই তীব্র শ্বাসরুদ্ধকর ভয়ের ঠিক উল্টো দিকেই রয়েছে শাবলতলার মাঠের অনন্ত অবারিত সৌন্দর্য। মাইলের পর মাইল কুলগাছ, বুনো তুলসীর জঙ্গল, বনচাড়ালের শুকনো পাতা আর শালিক পাখির ডাক। এই অংশটায় আমরা মুক্তি বা ফ্রিডমের থিমটা খুব স্পষ্টভাবে দেখতে পাই। শিক্ষা ব্যবস্থা,
বিশেষ করে তখনকার দিনের সেই কঠোর বেদ নির্ভর শিক্ষা ব্যবস্থা শিশুদের মনের ওপর যে একটা বিশাল মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি করত। লেখক সেটা খুব নিপুণভাবে তুলে ধরেছেন এখানে। হ্যাঁ, সেই বদ্ধ ভীতিপ্রদ জগতের বাইরে এই বিশাল শাবলতলার মাঠ যেন একটা খোলা আকাশ। কথকের মনে হচ্ছিল এই বিশাল প্রকৃতির কাছে লেখাপড়ার বিরক্তি, ইন্সপেক্টর, হাকিম এসবের কোনো অস্তিত্বই নেই। প্রকৃতি যেন তাদের ফিসফিস করে বলছে, এই নিয়মকানুন, এই পরীক্ষা, এগুলো সব মানুষের তৈরি মিথ্যে শেকল। ঠিক, ওই বিশাল প্রকৃতির মাঝে দাঁড়ালে কি আর জাগতিক নিয়মের কথা মনে থাকে? একদমই না। মনে হচ্ছিল যেন কোনো এক অচেনা বাঁধনহীন রূপকথার দেশে এসে পড়েছে তারা। তো এই বিশাল মাঠে হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে তারা একটা কুল গাছের তলায় একটু জিরিয়ে নিতে বসে। আর এখানেই ঘটে গল্পের সবচেয়ে বড় ক্লাইম্যাক্স। হ্যাঁ, হঠাৎ করেই দেখা যায় মাস্টার মশাই উধাও। কিন্তু এখানে আমি একটু থমকে যেতে চাই, মানে একটু তলিয়ে ভাবা যাক ব্যাপারটা। 4টে ছোট ছোট ছেলে, বিশাল একটা ফাঁকা মাঠ, যেখানে শেয়াল বা অন্য কোনো বিপদের আশঙ্কা থাকাটাই স্বাভাবিক। হ্যাঁ, তখনকার দিনে তো মাঠে ঘাটে বিপদ লেগেই থাকতো। আর তাদের সেই রাগী হেডমাস্টার, যার দায়িত্ব তাদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া, সে হঠাৎ গায়েব। ছেলেরা তো ভয়ে কাটা হয়ে গেল যে বাগে টাগে নিয়ে গেল নাকি। খোঁজাখুঁজিও শুরু হলো চারদিকে। হ্যাঁ, শেষমেশ সারদা তাকে খুঁজে পেল। কিন্তু আমার প্রশ্ন হলো, একজন দায়িত্বশীল শিক্ষক কিভাবে সেলফ প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে ছোট বাচ্চাদের এভাবে ফেলে উদাও হয়ে যেতে পারেন? এটাকে কি আমরা একটু বেশি রোমান্টিসাইজ করছি না? এই প্রশ্নটা ওঠা খুব স্বাভাবিক এবং যুক্তিযুক্তও বটে। আধুনিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা চরম দায়িত্বজ্ঞানহীনতা। তাই তো মনে হয়। কিন্তু বিভূতিভূষণ এখানে একজন দায়িত্বশীল পাহারাদারের গল্প বলছেন, বা তিনি দেখাচ্ছেন প্রকৃতির এক আদিম অপ্রতিরোধ্য ক্ষমতাকে। ওই বিশাল মাঠে এসে উমাচরণ মাস্টারের ওপর থেকে সমাজের চাপিয়ে দেওয়া কঠোর শিক্ষকের খোলসটা খসে পড়েছিল। মানে ভেতরের সেই কবিসত্তাটা বেরিয়ে এসেছিল। একদম। শিল্পের টান, প্রকৃতির ডাক তার কাছে এতই তীব্র ছিল যে জাগতিক সমস্ত দায়িত্ব, নিয়ম কানুন তিনি মুহূর্তের জন্য বিস্তৃত হয়েছিলেন। তিনি যেন একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিলেন। আচ্ছা, বুঝতে পারছি। এটা দায়িত্বহীনতা নয়, এটা হলো একজন অবদমিত শিল্পীর বাঁধন ছেঁড়ার মুহূর্ত। তার মানে ওই খোলস ছেড়ে বেরিয়ে আসাটাই আসল কথা। আর তাকে কোথায় পাওয়া গেল সেটাও তো একটা দারুণ দৃশ্য। এই দৃশ্যটাই আমাদের উমাচরণ মাস্টার সম্পর্কে চূড়ান্ত সত্যটা উন্মোচন করে। একটা শুকনো খালের নিচু জায়গায় কুলঝোপের আড়ালে তিনি উপুর হয়ে বসে আছেন। সমাজ থেকে, লোকচক্ষু থেকে অনেক নিচে, মাটির খুব কাছাকাছি। আর কি করছিলেন তিনি? ঝুঁকে পড়ে এক মনে ছেঁড়া কাগজের উপর কি যেন লিখছেন, আর আপন মনে ফিক ফিক করে হাসছেন। মানে 4টে ছোট ছেলেকে পরীক্ষার জন্য নিয়ে যাওয়ার কথা বেমালুম ভুলে গিয়ে তিনি প্রকৃতির সৌন্দর্যে বুঁদ হয়ে কবিতা বা নাটক লিখছেন। ভাবা যায়। এই মানুষটিকে তো আমরা শুধু হাতে বেত নিয়ে ছাত্রদের শাসন করতেই দেখেছি। এই দৃশ্যটা মাস্টারমশাই চরিত্রের কোন দিকটা আমাদের সামনে তুলে ধরে? এই মুহূর্তটাই গল্পের চরম সত্যিটাকে সামনে আনে। সতু যখন মুগ্ধ হয়ে বলে ওঠে মাস্টারমশাই একজন আসল কবি, তখন সেটাই হয়ে দাঁড়ায় গল্পের সবচেয়ে বড় এবং খাঁটি স্টেটমেন্ট। আর সারদা যখন কাশি দিয়ে তার ধ্যান ভাঙে, তখন মাস্টারমশাইয়ের প্রতিক্রিয়াটাও তো অদ্ভুত ছিল। হ্যাঁ, মাস্টারমশাই কিন্তু আগের মতো রেগে যাননি বা ধমক দেননি, বরং একটু অপ্রস্তুত হয়ে লাজুক হেসে বলেছিলেন, জায়গাটা বড় চমৎকার না? চমৎকার সিনারি ওখানটাতে। এই একটা বাক্যই প্রমাণ করে যে তার ভেতরকার চোখটা কতটা জীবন্ত ছিল। একদম। তিনি শুধু পুঁথিগত বিদ্যার দাস ছিলেন না, তিনি প্রকৃতির আসল সৌন্দর্যটা দেখতে পেতেন। তার মানে ওই দিন শাবলতলার মাঠে তিনি যেন ছাত্রদের জীবনের সবচেয়ে বড় পাঠটা দিয়ে দিয়েছিলেন। বইয়ের পাতার বাইরে যে একটা বিশাল সুন্দর পৃথিবী আছে, সেটা তিনি নিজের অজান্তেই তাদের শিখিয়ে দিলেন। ঠিক তাই। কথক নিজেই স্বীকার করেছেন যে উমাচরণ মাস্টার সেদিন সত্যি একজন বড় শিক্ষকের কাজ করেছিলেন। তিনি ছাত্রদের শিখিয়েছিলেন কিভাবে প্রকৃতির স্পন্দনকে অনুভব করতে হয়, কিভাবে যান্ত্রিক নিয়মের বাইরে গিয়ে জীবনের আসল আনন্দটাকে খুঁজে নিতে হয়। হ্যাঁ, একজন শিক্ষকের এর চেয়ে বড় অবদান আর কি হতে পারে? অসাধারণ একটা উপলব্ধি। কিন্তু এত সুন্দর একটা স্মৃতির পরে গল্পের শেষটা বড্ড মন খারাপ করা। কারণ ওই যে শুরুতে বললাম, বর্তমানে রূঢ় বাস্তবতা। কথক আবার বর্তমানে ফিরে এসেছেন। সেই কারখানার ধোঁয়ায় ঢাকা ধ্বংসপ্রাপ্ত যান্ত্রিক শাবলতলার মাঠে দাঁড়িয়ে তিনি ভাবছেন উমাচরণ মাস্টারের কথা। মাস্টারমশাই আজ আর বেঁচে নেই।
তিনি গিরিশ ঘোষের মতো বড় কোনো নাট্যকার হতে পারেননি। তার লেখা আক্টেল গুরুম বইয়ের নাম হয়তো কেউ মনে রাখেনি, কিন্তু তাতে কিছু যায় আসে না, তাই না? একদমই না। লেখকের জীবন দর্শনের সবচেয়ে গভীর জায়গাটাই এখানে লুকিয়ে আছে। এই জায়গাটা একটু বিস্তারিতভাবে বিশ্লেষণ করা যাক। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নিজস্ব দর্শনের সাথে এই গল্পের সমাপ্তিটাকে কিভাবে মেলানো যায়? আমরা তো জানি বিভূতিভূষণ 1950 সালে মারা যান। তার লেখা পথের পাঁচালী, আরণ্যক, ইছামতির মতো কালজয়ী সৃষ্টিগুলো বাংলা সাহিত্যের অমূল্য সম্পদ। হ্যাঁ, আর তার সমস্ত লেখার মূল সুরই তো প্রকৃতি প্রেম। ঠিক। তো এই তথ্যগুলো গল্পের অন্তর্নিহিত অর্থের সাথে কিভাবে জড়িত? উমাচরণ মাস্টার চরিত্রটি আসলে স্বয়ং বিভূতিভূষণের প্রকৃতি প্রেমেরই একটা প্রচ্ছন্ন রূপ। লেখক বোঝাতে চেয়েছেন যে জীবনে বিখ্যাত হওয়া, যশের অধিকারী হওয়া বা সমাজ নির্ধারিত সফলতার মাপকাঠিতে উত্তীর্ণ হওয়াই জীবনের চরম সার্থকতা নয়। তাহলে আসল সার্থকতা কিসে? আসল সার্থকতা হলো চারপাশের সৌন্দর্যকে উপলব্ধি করতে পারার ক্ষমতায়। উমাচরণ মাস্টার হয়তো সামাজিক মানদণ্ডে একজন ব্যর্থ দরিদ্র শিক্ষক ছিলেন, কিন্তু তিনি ওই শুকনো খালের ধারে বসে সেই চমৎকার সিনারি দেখতে পেয়েছিলেন, যা অনেক তথাকথিত শিক্ষিত ও সফল মানুষও দেখতে পায় না। তার মানে গল্পের শেষে বর্তমানের ওই ইট পাথরের কারখানার সামনে দাঁড়িয়ে কথকের যে বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে, যে কষ্টটা হচ্ছে, সেটা শুধু একটা ঘাসে ঢাকা মাঠ হারানোর কষ্ট নয়, বা একজন মৃত শিক্ষকের জন্য নিছক শোক নয়। এর পরিধি আরও অনেক বড়। ঠিক ধরেছেন, এটা তার চেয়ে অনেক অনেক বড় একটা ট্র্যাজেডি। বর্তমানের ওই ধ্বংসপ্রাপ্ত ধুলোয় ঢাকা শাবলতলার মাঠ থেকে কথকের কষ্ট আসলে প্রকৃতি থেকে মানুষের চূড়ান্ত বিচ্ছিন্ন হয়ে যাওয়ারই কষ্ট। আধুনিকতার নামে, তথাকথিত উন্নয়নের নামে আমরা যে প্রকৃতির বুক চিরে কেবল কারখানা বানাচ্ছি, তাতে শুধু গাছপালা, পাখি বা মাটি ধ্বংস হচ্ছে না, ধ্বংস হচ্ছে মানুষের ভেতরের সেই সংবেদনশীল শিল্পী সত্তাটা, যে সত্তাটা উমাচরণ মাস্টারের মতো একজন সাধারণ মানুষের মধ্যেও বেঁচে ছিল। আজ কারখানার চাকায় পিষ্ট হয়ে সেই সত্তাটাই মৃত। তিনি আসল কদর বুঝতেন। আর আজ সেই প্রকৃতি যখন ইট পাথর আর আলকাতরার নিচে চাপা পড়ে গেছে, তখন যেন মাস্টারমশাই স্মৃতিটাও চিরতরে হারিয়ে যাচ্ছে। হ্যাঁ, তার সেই আক্কেল গুরুম নাটকের পাণ্ডুলিপির মতোই ওই কারখানার কালো ধোঁয়ায় হারিয়ে যাচ্ছে সব। যান্ত্রিকতা শুধু আমাদের চারপাশটাকেই গ্রাস করছে না, আমাদের স্বপ্ন দেখার ক্ষমতাটাকেই কেড়ে নিচ্ছে। এটাই এই আখ্যানের মূল ট্র্যাজেডি। আমরা যত বেশি আধুনিক হচ্ছি, তত বেশি আমরা আমাদের ভেতরের সেই কবি মানুষটাকে গলা টিপে হত্যা করছি। পুরো আলোচনাটা থেকে আমরা তাহলে প্রকৃতির প্রতি মানুষের যে আদিম টান আর আধুনিকতার যে যান্ত্রিক আগ্রাসন, তার একটা স্পষ্ট ছবি পেলাম। অতীত আর বর্তমানের এই যে রূঢ় বৈপরীত্য, আর তার মাঝখানে দাঁড়িয়ে থাকা উমাচরণ মাস্টারের মতো একজন দ্বৈত সত্তার মানুষ। প্রতিটি স্তর বোঝা খুব দরকার। তবে আলোচনা শেষ করার আগে একটা নতুন চিন্তার দিকে একটু নজর দেওয়া যাক। জানি এতক্ষণ আমরা কথা বলিনি। বলুন, সেটা কি? সেকালে তো উমাচরণ মাস্টারমশাই সমাজের কঠোর নিয়মকানুন, বেত আর কাঠখট্টা রুটিনের হাত থেকে বাঁচতে শাবলতলার মাঠের কুলঝোপের আড়ালে ওই শুকনো খালের নিচে আশ্রয় নিতেন। ওটাই ছিল তার মুক্তির জায়গা, তার স্বপ্নের ক্যানভাস। হ্যাঁ, প্রকৃতিই ছিল তার আশ্রয়। কিন্তু আজ তো আমাদের আর সেই শাবলতলার মাঠ নেই। তার বদলে আমাদের হাতে আছে স্মার্টফোন আর তার ভেতরের অনন্ত ডিজিটাল দুনিয়া। আমরাও তো প্রতিদিনের একঘেয়েমি আর মানসিক চাপ থেকে বাঁচতে ঘন্টার পর ঘন্টা স্ক্রোল করে যাই ওই ডিজিটাল পর্দায়। তা তো বটেই। কিন্তু ভেবে দেখার বিষয় হলো, এই স্মার্টফোনের পর্দা কি আমাদের নতুন প্রজন্মের সেই শুকনো খাল, যেখানে আমরা নিজেদের লুকিয়ে রেখে স্বপ্ন দেখি? নাকি এই ডিজিটাল দুনিয়াটাই আসলে সেই ইটের ভাটা আর কলকারখানা, যা নিঃশব্দে আমাদের ভেতরের শেষ কবি মানুষটাকেও রোজ একটু একটু করে মেরে ফেলছে? বাপরে, এটা সত্যি একটা অদ্ভুত এবং গভীর ভাবনা। আমরা কি মুক্তির পথ খুঁজছি, নাকি নিজেরাই নিজেদের মনের উপর কারখানা বসাচ্ছি? সেটা এক বিরাট প্রশ্ন। আর এই উত্তরের খোঁজটা না হয় যে যার নিজের মনের কাছেই করা যাক। আর যখনই স্ক্রিনের দিকে তাকাবেন, একবার অন্তত ভাববেন, আপনি কি কুলঝোপের নিচে বসে আছেন, নাকি কারখানার ধোঁয়ায় শ্বাস নিচ্ছেন? এই গভীর চিন্তার সাথেই আজকের সাহিত্য সফর আমরা এখানেই শেষ করছি। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ।